বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, মা টেলিভিশনের মাধ্যমে দেশে এবং প্রবাসে, কাছে অথবা দূরে সবাইকে সালাম আদাব শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, মা টেলিভিশন সত্যের পক্ষে সবসময় কথা বলে সাম্প্রতিককালে বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত গুরুত্ব বহন করে এবং সেটা কার্যতে পরিণত হচ্ছে। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। আমি প্রথমেই বলবো, আমি সিলেটের মাটি থেকে কথা বলছি। অলিকুলের শিরোমণি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু উরুস মুবারক শুরু হয়ে গেছে 706 নম্বর উরুস, অর্থাৎ বিগত 706 বছর পূর্বে তিনি ইন্তেকাল ফরমাইয়াছেন। দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশ সিলেটে আগমন করে আমাদেরকে ধন্য করেছিলেন। গৌর গোবিন্দ রাজাকে পরাস্ত করে ইসলাম প্রচার করেছিলেন। আর এখানে সব অবদানযোগ্য বুরহানুদ্দিনের তার একটা সন্তানকে কুরবানি দিয়েছিল রাজা গৌর গোবিন্দ। আমরা সিলেটবাসী ধন্য, তার প্রতি কৃতজ্ঞ। তবে সাম্প্রতিককালে সিলেটের ওরস নিয়ে বিভিন্ন মতভেদ সৃষ্টি হয়েছে। যেহেতু উনি অলিকুলের শিরোমণি, সেই ক্ষেত্রে দীর্ঘ বছর থেকে শাহজালাল মাজারে বিভিন্ন ধরনের অলিভক্ত লোক আসে। তারা বিভিন্নভাবে খায় না খায় মাজারে শুয়ে থাকে এবং তারা বিভিন্ন ধরনের গুণকীর্তন গায়ে গান টান গাইত। এখানে কিছু সংখ্যক লোক যারা এটা করতে দেবে না, মাজারকে তারা বিভিন্ন ধরনের তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করে অনেক সময় ভাঙার চেষ্টা করতেছে। তারাই আবার এই মাজারকে দখল করে বিভিন্ন ধরনের নাতে রসুল, এটা ভালো কাজ। আমরা যারা আশিকে রসুল, আশিকে আউলিয়া, আমরাই তো মুসলমান, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওইখানে মাজার জিয়ারত করতে গেলে তো কোরআন শরীফ থেকে যে সমস্ত সূরা আছে সেগুলোই তো আমরা তেলাওয়াত করি। আমরা তো বাইবেল থেকে করি না বা অন্য গীতা থেকে পড়ি না। তো সেই ক্ষেত্রে পুরো বিষয়টি মাজার কর্তৃপক্ষ সাংঘর্ষিকভাবে বেরিয়ে গিয়ে যারা দাবি করছে, অন্যায় দাবি করছে, তাদের কাছে উনি পরাস্ত হয়ে তাদের মতো করেই এই দরগা শরীফ উৎসব হয়েছে। এখানে উৎসাহের কোনো ইমেজ একেবারে নেই বললে চলে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন অলিকে ভালো রাখেন, তার দোয়ার উসিলায় আমরা সিলেটবাসী ভালো থাকে। আমি প্রতিদিন ওইখানে যাই, শ্রদ্ধা জানাই, জিয়ারত করি এবং জিকির আজকার করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন সিলেট তথা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে এই বর্ষাকালে চতুর্দিকে যে আকাশে বিজলি চমকায়, ডাকে, এতে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত। গতকালকে 3 জন মারা যাচ্ছে বিভিন্নভাবে, মাঠে ঘাটে গরু, মানুষ, মহিষ মারা যাচ্ছে। এতে বজ্রপাত নিরোধ যন্ত্রপাতি বসানোর কথা ছিল, কি পরিমাণ বসাইছে, তাদের কি পরিমাণ সেভ করার গভর্নমেন্ট ব্যবস্থা করতেছে আমরা জানি না। আমরা যাই প্রকাশ্যে জনগণকে জানানো হোক যে বজ্রপাত নিরোধ কোন কোন জায়গায় বসেছে, কিভাবে কি করতেছে, তার রক্ষণাবেক্ষণ কি, সেগুলা নিশ্চিত করতে হবে। তা না হলে জনগণের ক্ষতি সাধ্য হবে। আরেকটা বিষয়, আমরা গত তারিখে আমরা সিলেটে ক্রিম ব্রিজ নিয়ে কথা বলছিলাম। মা টেলিভিশনের মাধ্যমে ক্রিম ব্রিজে চতুর্দিকে মানুষ থাকে, 2 পাশে বিভিন্নভাবে পসরা বসায় বসছে। এখানে কোনো না কোনোভাবে যা করে আশ্রয় প্রশ্রয় তারা হয়েছে। এই মা টিভি টেলিভিশনের প্রচার হওয়ার পর থেকে আমার বক্তব্যটা কার্যত পরিণত সিটি কর্পোরেশন তথা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ তাই জায়গাটাকে পরিষ্কার করে মানুষকে সুস্থ যাতায়াতের একটা ব্যবস্থা করে দিয়েছে। সেই জন্য মাননীয় পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং মেয়র, সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন প্রশাসনের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নগরবাসীকে এই বিষয়টা আশ্বস্ত করার জন্য, সহযোগিতা করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো।
যেটা মানুষকে সচেতন করার লক্ষ্যে কথাটা বলা, কাউকে হেয় প্রতিপন্ন, কারো কোন ধরনের ক্ষতিগ্রস্ত করার জন্য না। আপনারা জানেন বেশ কিছু দুর্নীতি ইন্স্যুরেন্সের নামে সাধারণ নাগরিকদের বিভিন্নভাবে টাকা নিয়ে টাকা আত্মসাৎ হয়ে যায়, রিসিট দেয় না, মাঠ পর্যায়ে তারা নিয়োগ দেয়, আবার বলে এটা আমাদের লোক না। অনেকাংশে অনেক ইন্স্যুরেন্স কোম্পানির অফিস তালা মারা, থালা নেই, বিভিন্নভাবে ডিজিএম এজিএম পরিচয় দিয়ে বিভিন্নভাবে এই মানুষকে প্রতারিত হচ্ছে। একটা সুষ্ঠু নীতিমালার মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানিকে আইনের আওতায় আনতে হবে। সাধারণ নাগরিক সেটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেমনিভাবে আমি একটা হচ্ছি, সেটা হচ্ছে মিডলাইট আলিকো নামে একটা কোম্পানি আছে। আমি 2টা পলিসি করছিলাম। একটা পলিসি করোনাকালীন সময়ে আমারটা অনেকটা অনাদায় ছিল, তারা আমার বলছে বাকিগুলো আপনি স্টেটমেন্টগুলো ক্লিয়ার করেন, আপনি যদি প্রফিট কম পান কিন্তু আপনার মূলধনটা আপনি ফিরে পাবেন, আপনি কন্টিনিউ করেন। আমি এটা কন্টিনিউ করছি, আমাকে কোনো ধরনের নোটিশ কিছু করা হয় নাই। হঠাৎ দেখা গেল আমি গেলাম, যেহেতু এটা ম্যাচিউরড হয়ে গেছে, তাইলে আমি আমার প্রফিট সহ টাকাটা নিয়ে এসে যাওয়ার পরে বলে যে না, আপনার এটা বাজেয়াপ্ত হয়েছে, বাতিল হয়ে গেছে, আপনি স্টেটমেন্ট দিতে পারেন নাই। আমার টাকা দেওয়ার 90,000 টাকা, আমার যে মূলধনটা সেটা আমি পাবো না। মিডলাইট আলিকো এটা আমার কাছে কাগজপত্র আছে, ডকুমেন্টারি আছে, সব কিছু আছে। আমি ঢাকা তারা হেড অফিসে একটা দরখাস্ত করলাম। প্রথম আমাকে বললো এই কাগজগুলো দিন আমি দিয়েছি, তারা নিশ্চিত হয়েছেন যে আমি ইন্স্যুরেন্স করেছি। তারা আবার চিঠি তুলে দিচ্ছে এই দ্বারাই আপনি পাবেন না। তা আমার মূল বক্তব্য হচ্ছে যে আমি এই 90,000 টাকার জন্য কি আবার আদালতে মামলা করব, হাইকোর্টে রিট করব? এখন সরকারের অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটা নিয়ন্ত্রণ করে তাদেরকে একটা বিধিমালায় আনতে হবে। লক্ষ লক্ষ টাকা মানুষের সাধারণ নাগরিককে তুলে নিয়ে যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি নামে যে বা যারা আছেন, এটাকে তদারকি করে কমপক্ষে এটা দুদকে তদারকি করতে হবে। আমরা অনেকেরই সামর্থ্য নেই যে হাইকোর্টে একটা রিট করব। আমার একটা ইন্স্যুরেন্স আছে, আমি আবার এটা কন্টিনিউ করে যাচ্ছি এবং ডকুমেন্টগুলো আমার প্রপারলি আছে। আমি জানি আর সেটার ভাগ্য ব্যাপারে কী আছে। 1 লক্ষ টাকার উপরে হয়ে গেছে, কয়েকদিন পরে যদি ওইটাই না দেয় তাহলে হয়তো বা আমি হাইকোর্টে যাব। কিন্তু আমি কেন যাব? আমার টাকা জমা দিলাম ভবিষ্যতের জন্য, আমার মূলধনই যদি আমি না পাই, এটা আমার ব্যাপার বলছি। সেটা একাধিক বিষয় আমার কাছে আসছে, অনেকে ডকুমেন্ট আছে, ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন কোম্পানি ইন্স্যুরেন্সের নামে মানুষের সাথে প্রতারণা করছে। এটা সরকারে একটা আইনের আওতায় হতে একটা বিধিবিধান করে তাদেরকে এমনভাবে মূলস্রোতে ফিরে আনতে হবে যাতে কোনো জনগণ, কোনো ব্যক্তি যাতে এদের কর্তৃক প্রতারিত না হয়। তাদের মাঠ পর্যায়ে লোক নিয়োগ দেয়, আবার কয়েকদিন পরে দেখা গেলো একটা মেমো বানায় টাকাটা নিয়ে গেলো বাড়ি বাড়ি গিয়ে, পরবর্তী দেখা গেলো এটা তাদের মূল লেজারে নাই অথবা তারা কম্পিউটারে নাই। এই লোকের তামসা সাধারণ নাগরিক 50,000 60,000 জন্য 30,000 কোথায় করবে, কার কাছে যাবে? গেলে তো আইনের একটা সমাধান হচ্ছে না। ইন্স্যুরেন্স কোম্পানি যাতে অবাধে প্রতারণা করতে না পারে, একটা আইনের একটা বিধিবিধান সুষ্ঠুভাবে যারা পরিচালনা করতে পারে। প্রত্যেকটা দেশে ইন্স্যুরেন্স কোম্পানি প্রয়োজন। শুধু বাংলাদেশ প্রতারণার জন্য মানুষ এগিয়ে আসতেছে না। প্রত্যেকটা আমার মতো হচ্ছে সচেতন নাগরিক, আমাকে 90,000 টাকায় মিডলাইট টেলিকো ঠকায় ফেলছে। এই সমস্ত ব্যাপারে মানুষকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনারা দেখে শুনে বুঝে আপনারা ইন্স্যুরেন্স করেন। এরা কথায় কাছে কোনো কমে মিল নাই, প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির কথার কাছে কোনো মিল নেই। এরা আছে শুধু মানুষের পকেট কাটিয়ে নিয়ে কীভাবে তাদেরকে পুঁজি করা যায়। ইন্স্যুরেন্স কোম্পানির প্রত্যেকটা লোক কোনো না কোনোভাবে সরকারের চাটুকারি করতেছে, কোনো না কোনোভাবে বল প্রয়োগ মানুষকে কেউ কিছু করতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করে। এগুলো থেকে প্রতিরোধ করতে হবে এবং এদের বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার বিশ্বাস যে বা যারা সংশ্লিষ্ট যারা শুনবেন দেখবেন তারা এই দয়া করে এই ব্যবস্থাটা করেন। আমরা যারা নির্যাতিত হয়েছি, আমরা যারা বিভিন্নভাবে এই টাকা দিয়ে তাদের থেকে প্রতারিত হয়েছি, সেই ব্যবস্থা করে একটা তদন্ত সাপেক্ষে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো। বাবু বাংলাদেশে একটা কিছুটা হইলেও মানুষ আইন পাচ্ছে, সুবিধা পাচ্ছে। আমি আরেকটা বিষয় বলবো যে সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ কমিটির সকল নেতৃবৃন্দকে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের পরিবার এবং
সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগের পক্ষ হইতে অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রত্যাশা রাখবো জার্নালিজমের প্রত্যেকটা বিষয় তারা মনে রেখে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এগিয়ে যাবে এবং তারা জনগণের কথা বলবে, তুলে ধরবে সুন্দর সুন্দর, এবং পৃথিবীর মানুষ দেখবে যে সিলেটের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো সাংবাদিকরা তারা চমৎকারভাবে কাজ করে যাচ্ছেন। হে প্রতিপন্ন কাউকে না করে স্বার্থান্বেষী মহলের কোনো দলের প্রশ্রয় আশ্রয় না দিয়ে তারা কিন্তু তাদের এই পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেন। এবং সর্বশেষ মা টিভির কর্ণধার শাহজাহান সহ যারা এটার সাথে কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা সত্যের পক্ষে মানুষের সাথে সহায়তা করার জন্য এবং সত্য উদ্ঘাটন করে মানুষের কল্যাণময় কাজ হয় সেই কাজটা এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আমি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সবাই থেকে বিদায় নিচ্ছি। আমার বক্তব্যে কথায় কারণে কারো কোনো ব্যতীত হয়ে থাকলে, কষ্ট হয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।